হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। তো আমরা অর্থনৈতিক ভূগোল শুরু করেছি, সেটারই একটা পার্ট হলো হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এই চ্যাপ্টারটা থেকে প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নেব, কনসেপ্টের শেষে আমরা কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে বা তোমাদের কিছু ডাউট থাকলে, কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রয়োজন হলে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। সবগুলি সাবজেক্টের সবগুলি টপিকের প্রথমেই কনসেপ্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, কনসেপ্টের শেষে কোশ্চেন আনসার আর এমসিকিউস দেওয়া আছে। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে নিতে পারো। তার পাশাপাশি তোমরা মক টেস্ট পেয়ে যাবে, অনলাইনও রয়েছে অফলাইনও রয়েছে, আর ক্লাসেস তো আছেই, অনলাইন অফলাইন বোথ। তো যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটি তোমাদের সাথে শেয়ার করা ছিল, বাকি ডিটেলস আমি পরে বলে দেবো। আগে আমরা ক্লাসটা সেরে নিই, কারণ ক্লাসটা ইম্পর্টেন্ট। সো টপিকটা হলো হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। হিউম্যান এনভায়রনমেন্ট অর্থাৎ মনুষ্য পরিবেশ। মনুষ্য পরিবেশ যে গড়ে উঠেছে, কীভাবে গড়ে উঠেছে, বা তার যোগাযোগের মাধ্যম রয়েছে, কমিউনিকেশন রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, পরিবহন রয়েছে, সবগুলো আমরা দেখে নেব। সো প্রথমেই রয়েছে লোকবসতি, মানে আমরা সেটেলমেন্ট নিয়ে আগে দেখে নেব। হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট নিয়ে দেখে নেব। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক মানুষ যখন কোনো স্থানে বাড়ি তৈরি, বিভিন্ন কাজকর্ম এবং রাস্তাঘাট তৈরি করে, তখন তাকে লোকবসতি বলে। বেসিক্যালি লোকবসতিটা কী, মানে মানুষরা কী করে, মানুষরা পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে, পরিবেশকে মানে কেন্দ্রে রেখে, পরিবেশের সামঞ্জস্য রেখে যখন কোনো একটা জায়গায় ধরো বাড়ি তৈরি করা হবে, কোনো বিল্ডিং তৈরি করা হবে, স্কুল কলেজ তৈরি করা হবে, কোনো কাজ করা হবে, কোনো রাস্তাঘাট তৈরি করা হবে, এই যে এগুলি কেন করা হয়, লোকের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য এগুলি তৈরি করা হয়। কারণ বাড়ি বানানো আমাদের, বাড়িতে থাকতে লাগবে, কাজকর্মের জন্য আমাদের বিভিন্ন জিনিস তৈরি করতে লাগবে, রাস্তাঘাট তৈরি করতে লাগবে। এগুলি তৈরি করা হয় যাতে লোকেরা বসবাস করতে পারে, বসবাসের জায়গাটা হয়, বসবাসের যোগ্য হয়। ওইটাকেই কিন্তু বলা হয় লোকবসতি। লোকবসতি যেটা মনুষ্য পরিবেশের জন্য খুব ইম্পর্টেন্ট, লোকবসতি। ওকে, তো এটা হলো লোকবসতি। নেক্সট রয়েছে সাইট বা স্থান নির্বাচন। সাইট বা স্থান নির্বাচন, ছোট ছোট গোষ্ঠীবদ্ধ বসতিগুলি গ্রাম এবং বড় বসতিগুলি শহর নামে পরিচিত। এই যে আমরা লোকবসতি দেখলাম, লোকবসতিটা কি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানুষ কী করে বাড়ি তৈরি করে, বিভিন্ন কাজকর্ম করে, রাস্তাঘাট তৈরি করে, তখন কিন্তু সেটাকে লোকবসতি বলা হয়। এই যে লোকবসতি মানে কয়েকজন ধরো মানুষ নিয়ে অনেক কিছু কাজকর্ম করা হলো, মানুষ থাকার জন্য, বসবাস করার জন্য যোগ্য করা হলো, ওইটা লোকবসতি। এখন কিছু কিছু জায়গায় দেখবে ছোট ছোট গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠেছে, তখন সেটাকে গ্রাম বলা হয়। ধরো কয়েকজন মানুষ নিয়ে তারা কী হলো, তারা একটা জায়গার মধ্যে মানে বসবাস করতে শুরু করে, তখন গ্রাম হলো। আর বড় বড় যে বসতিগুলি, যে অনেক মানুষ একসাথে থাকা শুরু করলো বা অনেকগুলি গ্রাম মিলে একসাথে, তখন হয় কি শহর হয়। মানে ছোট ছোট গোষ্ঠীবদ্ধ বসতিগুলি গ্রাম বলা হয়, আর বড় বসতিগুলি শহর নামে পরিচিত। বসতি গড়ে ওঠার জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বসতিটা যে গড়ে উঠবে, তার জন্য কিন্তু একটা স্থান নির্বাচন করা, মানে কোন জায়গাতে যে শহর গড়ে উঠবে বা গ্রাম গড়ে উঠবে, যেটি গড়ে উঠুক না কেন, বসতিটা গড়ে উঠবে, সেটার জন্য একটা স্থানটা কী করতে লাগবে, ঠিক করতে লাগবে যে এই স্থানের মধ্যে করা হবে বা এই স্থানের মধ্যে নির্বাচন করা হলো। তো ওইটার উপর এখন বসতিটা গড়ে উঠবে। তো সেই স্থান নির্বাচন করাটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম আমরা এখন বাড়িঘর করবো, বাড়িঘর করার জন্য আগে একটা স্থান প্রয়োজন, স্থান নির্বাচন করতে লাগবে। তো এই স্থান নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে স্থানটা নির্বাচন করা হবে, সেটা কিন্তু শুধু জায়গাটা দেখলাম, দেখে এটা নির্বাচন করলাম, এরকম তো হবে না। তো তার আশেপাশে জিনিস দেখতে লাগবে, ওই জায়গাটা কীরকম রয়েছে, তার পরিবেশ কীরকম রয়েছে, সব কিছু সুযোগ সুবিধা আছে কিনা, সেটাও দেখতে লাগবে। তো এটা এখানে বলা হলো স্থান নির্বাচনের জন্য উপযুক্ত জলবায়ু, জলের সুবিধা, উপযুক্ত জমি এবং মৃত্তিকার উপর নির্ভর করা হয়। স্থানটা যখন নির্বাচন করা হয়, তখন বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করতে লাগে যে ওইখানের জলবায়ুটা কীরকম, উপযুক্ত জলবায়ু আছে কিনা, ক্লাইমেটটা ওইখানে উপযুক্ত কিনা, বা জলের সুবিধা আছে কিনা, উপযুক্ত জমি আছে কিনা, মৃত্তিকার উর্বর কিনা, বা যে মানে মৃত্তিকাটা কীরকম রয়েছে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু একটা স্থান নির্বাচন করা হয়। তারপর সেই স্থানের মধ্যে বসতি গড়ে ওঠে। তো এটাই হলো সাইট বা স্থান নির্বাচন। তো এটা আমরা দেখলাম কি, আমরা দেখলাম সেটেলমেন্ট। এখন আমরা দেখবো এই যে ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহনের পার্টটা। পরিবহন কি দেখো,
এক স্থান থেকে অন্য স্থানে মানুষ কিংবা দ্রব্য সামগ্রী যাতায়াতকে পরিবহন বলে। মানে এক স্থান থেকে অন্য একটা স্থানে, এক স্থান থেকে অন্য একটা স্থানে ধরো মানুষ যাবে বা মানুষ কোনো একটা দ্রব্য সামগ্রী কোনো কিছু জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, ওই জায়গা থেকে আবার আরেকটা জায়গায় নিয়ে যাবে। এই যে পরিবহন করা হচ্ছে, ট্রান্সপোর্ট করা হচ্ছে, যাতায়াত করা হচ্ছে বিভিন্ন দ্রব্য সামগ্রী, ওই যাতায়াতটাকে বলা হয় পরিবহন। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ বা কোনো জিনিসপত্র আদান প্রদান করা হয়, যে যাতায়াতটা করা হয়, ওইটাকে বলা হয় পরিবহন বা ট্রান্সপোর্ট। পরিবহন ব্যবস্থার মাধ্যমে মানুষের সংস্কৃতির আদান প্রদান ঘটে। আর এই পরিবহন ব্যবস্থাটার মাধ্যমে মানুষের মধ্যে যে সংস্কৃতি, সেটার কিন্তু আদান প্রদান মানে ঘটে। বিভিন্ন দ্রব্যের আমদানি রপ্তানি হয়, বিভিন্ন দ্রব্য রয়েছে, বিভিন্ন জিনিসের আমদানি হয় রপ্তানি হয়, যে এখানে মানে এই ট্রান্সপোর্টের মাধ্যমে কি বিভিন্ন দ্রব্যের আমদানিও হচ্ছে আবার রপ্তানিও হচ্ছে। তো এটাই হলো পরিবহন। তো বেসিক্যালি সহজভাবে বলতে গেলে পরিবহন বা ট্রান্সপোর্টটা কি, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ কিংবা কোনো জিনিসপত্র যে যাতায়াত করে নিয়ে যাওয়া হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন সেটাকে পরিবহন বলা হয়। আর এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু সংস্কৃতিরও আদান প্রদান হচ্ছে, আর বিভিন্ন দ্রব্যের আমদানি যেরকম হচ্ছে রপ্তানিও হচ্ছে। তো এটাই হলো কি পরিবহন। তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরিবহন যে করা হয় তার কিছু মাধ্যম রয়েছে, কারণ মাধ্যম ছাড়া কীভাবে পরিবহন করবে। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে, ধরো এখন বলা হলো এখন ধরো আমরা একটা শপিংয়ে গেলাম। ওকে, তো এখন এই ড্রেসটা ধরো কোনো জায়গায় ম্যানুফ্যাকচার করা হয়েছে, ধরো এটা এখন কলকাতা থেকে আনানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আনানো হয়েছে। তো এই যে আনানো হয়েছে, হয়তোবা এটা সড়ক পথে আসবে, বাই রোডে আসবে, হয়তোবা ট্রেনে আসবে, হয়তোবা বিমান পথে আসবে, মানে কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে তো আসবে। তো পরিবহন করার জন্য মাধ্যমটা প্রয়োজন। তো মাধ্যম ছাড়া যে ট্রান্সপোর্টটা করাই যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না, পরিবহনটা হবে না। তো সেই পরিবহনে কিছু মাধ্যম হলো সড়ক পথ, রেলপথ, জলপথ, বিমানপথ। এখন এগুলি আমরা আরও ডিটেলসে জেনে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব সড়কপথ। সড়কপথটা কি, ভারতীয় পরিবহন ব্যবস্থা সড়কপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই পরিবহন ব্যবস্থার মধ্যে যে সড়কপথ অর্থাৎ বাই রোড, এটার খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, খুব ইম্পর্ট্যান্ট এটা। অল্প দৈর্ঘ্যের যাত্রা এবং আঞ্চলিক গন্তব্যে যাতায়াতের জন্য যাত্রার মাধ্যমরূপে সড়কপথ যথেষ্ট জনপ্রিয়। মানে ধরো অল্প দৈর্ঘ্য, শর্ট জার্নি। ধরো এখন ধরো তোমরা কোথাও গেলে, আমরা এখান থেকে একটা জায়গাতে একটা জায়গায় গেলাম, তো আমরা কিন্তু রোডেই যাই, বাই রোডেই যাই। অল্প দৈর্ঘ্যের যাত্রা বা আঞ্চলিকের মধ্যে যেই জায়গা থেকে এক জায়গায় যাওয়া হবে, যাতায়াত করা হবে, তখন কিন্তু সড়কপথটি ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে সড়কপথটা যথেষ্ট জনপ্রিয়। পণ্য পরিবহনের মাধ্যম রূপে সড়কপথ বহুল ব্যবহৃত হয়। আর পণ্য পরিবহন করবে, ধরো যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, ধরো এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে আসা হবে, ধরো অন্য কোনো স্টেট থেকে আমাদের ত্রিপুরাতে নিয়ে আসা হলো, সড়কপথে কিন্তু অনেক ইউজ করা হয়। এই যে আসাম আগরতলা রোড অনেক ইউজ করা হয়, তো ওইটা কিন্তু সড়কপথ। তো সড়কপথটা কিন্তু খুব বেশি ইউজ করা হয়। সড়কপথকে আবার ৩ ভাগে ভাগ করে দেয়। সড়কপথকে কয় ভাগে ভাগ করে দেয়? ৩ ভাগে ভাগ করা যায়। কি কি ৩ ভাগ? এই যে প্রধান সড়কপথ, শাখা সড়কপথ, গ্রাম্য পথ। প্রধান সড়কপথ কোনটা? এই যে একদম মেইন রোডটা থাকে, যেরকম আসাম আগরতলা রোডটা যদি আমি বলি, এই যে বাইপাস রয়েছে, এগুলি কি প্রধান সড়কপথ। তারপরে যেরকম রয়েছে শাখা সড়কপথ, ধরো শহরের মধ্যে একটা রোডের সাথে আরেকটা রোডের কানেকশন রয়েছে, তো ওইটা কি শাখা সড়কপথ। আর গ্রাম্য পথ হলো যে গ্রামের যে রাস্তাগুলো রয়েছে, এগুলি হলো গ্রাম্য পথ। তো সড়কপথটাকে ৩ ভাগে ভাগ করা যায়: প্রধান সড়কপথ, শাখা সড়কপথ, গ্রাম্য পথ। তো আশা করি সড়কপথ কি আর তার পার্টগুলি বুঝতে পেরেছ। তো এই যে সড়কপথ রয়েছে, অনেক সড়কপথ রয়েছে। যদি আমি ভারতবর্ষের কথাই বলি, অনেক রয়েছে, বা ত্রিপুরার কথা বলে অনেক যে সড়কপথ রয়েছে, তার মধ্যে থেকে খুব ফেমাস একটা রয়েছে, যেটাকে সোনালী চতুর্ভুজ নামে বলা হয়। সোনালী চতুর্ভুজ নামে বলা হয়। কেন বলা হয়? আগে নামগুলি দেখো, তারপর আমি বলছি। দিল্লি মুম্বাই, মুম্বাই চেন্নাই, চেন্নাই কলকাতা, কলকাতা দিল্লি। মানে দিল্লি থেকে মুম্বাই একটা রোড রয়েছে, মুম্বাই থেকে আবার চেন্নাই একটা রোড, আবার চেন্নাই থেকে কলকাতা একটা রোড, কলকাতা থেকে আবার দিল্লি একটা রোড। তো এই যে চারটা যে স্টেট রয়েছে, এই চারটা স্টেটের মধ্যে, এই স্টেটের মধ্যে কি রয়েছে, এক একটা রোড রয়েছে, বাই রোড রয়েছে। এই রোডগুলি কিন্তু কানেকশন রয়েছে। তো দিল্লি থেকে মুম্বাই রোড, মুম্বাই থেকে আবার চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি। তো এটা অনেকটা চতুর্ভুজের মতন, তার জন্য এটাকে সোনালী চতুর্ভুজ বলে। কীরকম তোমাদের আমি এক ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটা মাথায় থাকবে। এটা হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপটা। তো এখানের মধ্যে আমি যদি দেখি দিল্লি, প্রথমে দিকে দিল্লি, দিল্লি এখানে রয়েছে। তো দিল্লি থেকে প্রথমে এই যে মুম্বাই, দিল্লি থেকে মুম্বাই একটা রোড, মুম্বাই থেকে আবার এই যে চেন্নাই রোড, চেন্নাই থেকে আবার এখানে কলকাতাতে রোড, কলকাতা থেকে আবার দিল্লিতে। তো এটা দেখো তো অনেকটা কিসের মতন, এটা দেখতে অনেকটা চতুর্ভুজের মতন লাগছে, তার জন্য এটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। তো এই চারটা নাম মনে রাখবে: দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। ওকে, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে আবার দিল্লি। এই এই যে রোডগুলি খুবই ফেমাস রোড, তার জন্য এটা যেহেতু চতুর্ভুজের মতন অনেকটা দেখতে, তার জন্য কি বলা হয় এটাকে সোনালী চতুর্ভুজ বলা হয়। ওকে, এটা দেখলাম আমরা সড়কপথ। তারপর রয়েছে রেলপথ। ২ নম্বর রেলপথ।
রেলপথ স্থলভাগের শ্রেষ্ঠ পরিবহন মাধ্যম। রেলপথটা কি স্থলভাগের জন্য শ্রেষ্ঠ পরিবহন মাধ্যম, কারণ এই রেলপথের মাধ্যমে কিন্তু যে দূরবর্তী জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি যাওয়া যায়, মানে বা টাকাটা অনেকটা কম লাগে, সস্তায় হয়ে যায়, ভারী জিনিস বেশি মানুষ একসাথে যা আসা যাওয়া করা যায় এই রেলপথের মাধ্যমে। তো রেলপথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই শ্রেষ্ঠ একটা পরিবহন মাধ্যম। রেলপথ ভারী এবং বেশি পরিমাণে জিনিসপত্র মানুষকে সস্তায় দূরবর্তী স্থানে দ্রুত নিয়ে যেতে পারে। ভারতীয় রেলওয়ে 16টি রেলওয়ে জোনে বিভক্ত। তো ভারতীয় রেলওয়ে কয়টি রেলওয়ে জোনে বিভক্ত? 16টি রেলওয়ে জোনে বিভক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখবে। তো এটা হলো রেলপথ। এখন দেখবো আমরা কি জলপথ। প্রথম আমরা সড়কপথ দেখলাম, তারপর রেলপথ, এখন আসলো জলপথ। জলপথের মধ্যে কি রয়েছে? ভারতের মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে জলপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতের জলপথ নিয়ন্ত্রণকারী সংস্থা দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই যে ভারতে মূলত যে পণ্য পরিবহন করবে, যে পণ্য ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে নিয়ে যাওয়া হলো, জলপথের মাধ্যমে এটা ইজিলি নিয়ে যাওয়া যায়, সহজ হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো জলপথটা যে এই যে জলপথটা ভারতের মধ্যে, ভারতের যে জলপথ রয়েছে, ভারতের মধ্যে যে জলপথটা নিয়ন্ত্রণ করে তার জন্য একটা যে কোম্পানি রয়েছে, একটা সংস্থা রয়েছে, সেই সংস্থাটার নাম হলো দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। যদি পরীক্ষায় আসে ভারতীয় জলপথ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি, তখন হবে দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই যে সংস্থাটা রয়েছে এটা কিন্তু একটা পাবলিক সেক্টর, যে একটা পাবলিক সেক্টর, এটা হলো একটা শিপিং কোম্পানি। এটা কি একটা শিপিং কোম্পানি। শিপিংটা কি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। যেরকম ধরো আমরা যদি অনলাইন কিছু অর্ডার করি, ওটা দেখবি শিফট হয়, এক জায়গা থেকে এক জায়গায় শিপিং হয়, ওইটা কি ওইটা কিন্তু একটা কোম্পানি করছে। যেরকম ধরো ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে। তো সেমভাবে ভারতের জলপথ নিয়ন্ত্রণকারী একটা সংস্থা রয়েছে দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটা পাবলিক সেক্টর, এটা একটা কোম্পানি, এটা একটা শিপিং কোম্পানি এটাকে চালাচ্ছে। ভারতের মোট 13টি মুখ্য বন্দর আছে। তো ভারতে মোট কয়টি মুখ্য বন্দর আছে? মুখ্য বন্দর বলা হয়েছে, তখন হবে কি 13টি আছে, 13টি মুখ্য বন্দর আছে। ভারতের জাতীয় জলপথগুলি অভ্যন্তরীণ বাণিজ্য ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। ভারতের যে জাতীয় যে জলপথগুলি আছে সেগুলি আভ্যন্তরীণ বাণিজ্য ও যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র জিনিসপত্র নয়, তাছাড়া যাত্রীও কিন্তু পরিবহনে ব্যবহৃত হয়। আর কয়েকটি উল্লেখযোগ্য জলপথ রয়েছে, যেরকম ধরো এলাহাবাদে হলদিয়া, তারপরে কাকিনাড়া পন্ডিচেরি রয়েছে। তাছাড়া আরও ইম্পর্টেন্ট কিছু জলপথ রয়েছে, সেগুলি আমরা দেখে নিই, যে এগুলির নাম কি, কোথায় রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। তো কয়েকটি উল্লেখযোগ্য বন্দর, প্রথমেই রয়েছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম যে বন্দরটা রয়েছে এটা রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর এটা হলো ভারতের গভীরতম বন্দর। যদি বলা হয় ভারতের গভীরতম বন্দর কোনটা, তখন হবে বিশাখাপত্তনম। বা এইভাবেও আসতে পারে যে ভারতের গভীরতম বন্দর কোথায় অবস্থিত, তখন কি হবে? এই যে অন্ধ্রপ্রদেশ। নেক্সট রয়েছে কলকাতা। কলকাতা এই যে পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতের সবচেয়ে পুরানো বন্দর, ভারতের সবচেয়ে পুরানো বন্দর কোনটা? কলকাতা, পশ্চিমবঙ্গ। চেন্নাই, তামিলনাড়ু। কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। নেক্সট রয়েছে পারাদ্বীপ। পারাদ্বীপ ওড়িশাতে রয়েছে। লোহা রপ্তানিকারক বন্দর, এখানে কি লোহাটা রপ্তানি করা হয়, তো এটাকে বলা হয় লোহা রপ্তানিকারক বন্দর। নেক্সট রয়েছে এন্নোর, তামিলনাড়ু। এন্নোর রয়েছে তামিলনাড়ুতে, যে ভারতের প্রথম কর্পোরেট বন্দর। মুম্বাই হলো মহারাষ্ট্রে ভারতের প্রবেশপথ। তো ভারতের প্রবেশপথ কোনটা? মুম্বাই বন্দর। কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে কান্ডালা। কান্ডালা রয়েছে কোথায়? গুজরাটে। এটাকে বলা হয় শুল্কমুক্ত বন্দর। তো শুল্কমুক্ত বন্দর কোনটা? কান্ডালা। মারমাগাঁও যেটা রয়েছে গোয়া, লোহা রপ্তানিকর বন্দর। এটা আরেকটা লোহা রপ্তানিকর বন্দর। জওহরলাল নেহেরু বন্দর, যেটা মহারাষ্ট্রে রয়েছে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন বা হাইটেক বন্দর, যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বা হাইটেক বন্দর। কোচিন, কেরল, আরব সাগরের রানী। আরব সাগরের রানী হলো কোচিন, কোথায় রয়েছে? কেরল। নিউ ম্যাঙ্গলোর, নিউ ম্যাঙ্গলোর কোথায় রয়েছে? কর্ণাটক। আর এটা হলো স্বাভাবিক পোতাশ্রয়। কি হবে? স্বাভাবিক পোতাশ্রয়। তো এগুলি ছিল কি? এগুলি ছিল কিছু উল্লেখযোগ্য বন্দর। এখন আমরা দেখে নেব বিমানপথ। প্রথমে আমরা দেখলাম সড়কপথ, তারপর দেখলাম রেলপথ, তারপর দেখলাম জলপথ। এখন আমরা দেখে নেব 4 নাম্বারটা বিমানপথ। দ্রুত পরিবহনের মাধ্যম হলো বিমানপথ। মানে দ্রুত কোথাও পরিবহন করা হয়, দ্রুত মানে খুব তাড়াতাড়ি করা হয়, বিমানপথ সবচেয়ে দ্রুত। তো এটা কি? ওইটা বিমানপথ। দুর্গম ও দূরবর্তী অঞ্চলে বিমানপথে যাতায়াত করা যায়। তো কোনো একটা দূরবর্তী জায়গায় অনেক দূরে রয়েছে, ডিস্টেন্স রয়েছে, বা ওই জায়গাতে বাইরে যেতে খুব অসুবিধা, এরকম কিন্তু বিমানপথে যাতায়াত করা যায়। কিন্তু বিমানপথে একটা প্রবলেম হলো এটা খুব কস্টলি হয়। তো বিমানপথে পরিবহন খরচ অনেক গুণ বেশি।
সো কয়েকটি আমরা এক্সাম্পলও দেখে নেব। কয়েকটি ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানপথ, অনেকগুলি বিমানপথ রয়েছে, তার মধ্যে কয়েকটা আমরা দেখে নেব। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর হলো রায়পুর। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরটা কোথায়? রায়পুর। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর হলো মুম্বাই। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর হলো কলকাতা। ওকে, আর আগরতলা যে বিমানবন্দরটার নাম সেটা কি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এনিওয়ে, নেক্সট রইল যোগাযোগ ব্যবস্থা। এখন নেব কমিউনিকেশন। তো আমরা প্রথমে সেটেলমেন্ট দেখলাম, যেখানে আমরা কি দেখলাম? লোকবসতি এবং স্থান নির্বাচন। তারপরে আমরা কি দেখলাম? পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট। তার 4টা মাধ্যম রয়েছে: সড়কপথ, রেলপথ, জলপথ আর বিমানপথ। সেগুলি দেখে নিয়েছি। এখন আমরা 3 নাম্বারটা স্টার্ট করছি, যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ কমিউনিকেশন। তো যোগাযোগ ব্যবস্থাটা কি? এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ বা তথ্যের আদান প্রদানকে যোগাযোগ ব্যবস্থা বলে। যোগাযোগ ব্যবস্থাটা কি? ধরো এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটা সংবাদ পৌঁছানো হবে, কোনো একটা তথ্য ইনফরমেশন পাঠানো হবে বা ইনফরমেশন আমরা নেব। তো এই যে আদান প্রদান করা হচ্ছে সেটাকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বলা হয়। ধরো এখন আমরা ফোনে কারোর সাথে কথা বললাম, তো কাউকে ইনফরমেশন দিলাম বা আমরা ইনফরমেশন আনলাম, বা ধরো আমরা এখন গুগলে কিছু একটা সার্চ করলাম, বা ধরো তার থেকেও যদি একটা ইজি এক্সাম্পল দিই, যে আমি ক্লাসটা তোমাদেরকে করিয়েছি, তোমরা এখন ক্লাসটা কিন্তু বাড়িতে বসে নিজেদের মোবাইলে বা ল্যাপটপে তোমরা এগুলি দেখছো। তো এটা কি আছে? এটা এখানে কিন্তু তোমরা তথ্য ইনফরমেশন পাচ্ছ। এখানে ইনফরমেশন কিন্তু আদান প্রদান হচ্ছে, যে আমি এখানে ইনফরমেশন দিচ্ছি, তোমরা ইনফরমেশনটা রিসিভ করছো। তো এটা কি? এটা কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা। এইটাকে বলা হয় একটা যোগাযোগ ব্যবস্থা। তো এই যে যোগাযোগ ব্যবস্থাটা রয়েছে, এটা কিন্তু কিছু মাধ্যম রয়েছে। তো এই আধুনিক যুগে, মডার্ন যুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কিছু মাধ্যম হলো সংবাদপত্র, পত্র-পত্রিকা। যে সংবাদপত্র, পত্র-পত্রিকা রয়েছে, এগুলির মাধ্যমে কিন্তু অনেক ইনফরমেশন যে জানা যায়, আদান প্রদান করা যায়। এখন ধরো সংবাদ পত্রিকা, ধরো একটা কিছু হলো, ধরো আজকে একটা কিছু হলো, আগামীকালকে নিউজ পেপারে এটা চলে আসবে। তো এখান থেকে যারা ইনফরমেশন দিচ্ছে আর অন্যরা কি করছে? ইনফরমেশনটা পাচ্ছে। তো সংবাদপত্র, পত্র-পত্রিকার মাধ্যম। তারপর রয়েছে রেডিও, রেডিওর মাধ্যমে কিন্তু ইনফরমেশন জানা যায়। টেলিফোন, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার প্রভৃতি। এই সবগুলি কি? সবগুলি হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। কারণ এগুলির মাধ্যমে যে ইনফরমেশন রয়েছে, এটা কিন্তু এই যে ইনফরমেশনটা আদান প্রদান করা যায়, ইনফরমেশন এক স্থান থেকে অন্য স্থানে যা আদান প্রদান করা যায়, ওইটাকে কিন্তু বলা হয় যোগাযোগ ব্যবস্থা। এখন রয়েছে মাস মিডিয়া। মাস মিডিয়া কি? এটাও কিন্তু যোগাযোগ ব্যবস্থা। একসঙ্গে বহু মানুষের কাছে যেই সকল পদ্ধতিতে যোগাযোগ যোগাযোগ করা করা কিংবা খবর পৌঁছে দেওয়া হয়, তাকে মাস মিডিয়া বা গণমাধ্যম ব্যবস্থা বলা হয়। মানে একসঙ্গে বহু মানুষের কাছে, ধরো পত্রিকাতে একটা কিছু ছাপানো হলো, তো একটা নিউজ ছাপানো হলো, এটা কিন্তু একসাথে অনেকজনের কাছে পৌঁছে গেল। বা ধরো এখন আমি ক্লাসটা করাচ্ছি, যখন এটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দ্য সাকসেস মাস্টার পেজের মাধ্যমে তোমরা এটা পাবে, তখন কিন্তু একসাথে অনেক মানুষের কাছে এটা পৌঁছাবে, তোমরা অনেকজন দেখতে পারছো। তো এটা কি? এটা কিন্তু একটা যে যোগাযোগ মাধ্যম, আর এই মাধ্যমটাকে বলা হয় মাস মিডিয়া বা এটাকে গণমাধ্যম বলা হয়। এই মাস মিডিয়া বা গণমাধ্যমের কিছু এক্সাম্পল হলো যেরকম সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি। এগুলি হলো মাস মিডিয়ার কিছু এক্সাম্পল। তো আশা করি মাস মিডিয়া কি, কমিউনিকেশন জিনিসটা কি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকের চ্যাপ্টারটা। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি একটা রিকেপ দিয়ে দিচ্ছি, তারপর আমি কোশ্চেন আনসারে যাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করলাম, সেই টপিকটা কি? টপিকটা হলো হিউম্যান এনভায়রনমেন্ট, মনুষ্য পরিবেশ। তার মধ্যে রয়েছে সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। তো প্রথমে আমরা স্টার্ট করলাম কি? সেটেলমেন্ট। এটার মধ্যে দেখলাম লোকবসতিটা কি, তারপর স্থান নির্বাচন দেখলাম। নেক্সট আমরা পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট স্টার্ট করলাম। পরিবহন কি সেটা দেখলাম। পরিবহনের 4টা মাধ্যম রয়েছে: সড়কপথ, রেলপথ, জলপথ, বিমানপথ। সড়কপথ কি সেটা দেখে নিয়েছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রয়েছে সোনালী চতুর্ভুজ। কোথায় কোথায়? এই যে দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা। তারপর রয়েছে রেলপথ। রেলপথ কি সেটা দেখে নিয়েছি, এবং ভারতীয় রেলওয়ে 16টি রেলওয়ে জোনে বিভক্ত। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু একটু মার্ক করে রাখবে। নেক্সট রয়েছে জলপথ। জলপথ কি সেটা দেখে নিলাম আমরা। তার উল্লেখযোগ্য কিছু জলপথ রয়েছে, সেগুলির নামগুলি আমরা দেখে নিয়েছি। খুব ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট বিমানপথ, সেটা আমরা দেখে নিয়েছি, এর সাথে কিছু এক্সাম্পল দেখে নিলাম। তারপর স্টার্ট করলাম কি? যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন। তো যোগাযোগ ব্যবস্থা কি, তার মাধ্যমগুলি কি কি, মাস মিডিয়া কি, তার এক্সাম্পলগুলি কি, সেগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, যেটাই প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারি এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, সো এখন কোশ্চেন আনসারটা স্টার্ট করছি। যে হোমার হাইট শহরে বসতি আকার সংক্রান্ত মতবাদটি হলো বৃত্তকলা মতবাদ। এক কেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলো বার্জেস। নেক্সট রয়েছে
যাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই তাদের কি উপাদান বলা হয়? জড় উপাদান। প্রধান রাজপথ ভারতে কি নামে পরিচিত? ন্যাশনাল হাইওয়ে নামে পরিচিত। এই যে প্রধান রাজপথ ভারতে ন্যাশনাল হাইওয়ে নামে পরিচিত। আমেরিকার রাজপথ কি নামে পরিচিত? মোটরওয়েজ নামে পরিচিত। জিটি রোডের বর্তমান নাম কি? এই যে জিটি রোডের বর্তমান নাম হলো শেরশাহ সূরি মার্গ। পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। পশ্চিম রেলের প্রধান কার্যালয় মুম্বাই চার্চগেট। যোগাযোগের কোন মাধ্যমটি বর্তমানে বিলুপ্ত? টেলিগ্রাফ। টেলিগ্রাফ হলো একটি যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এটা বর্তমানে বিলুপ্ত। পৃথিবীতে মানুষ এসেছে প্রায় কত বছর আগে? প্রায় 20 লক্ষ বছর আগে। পরিবেশ কত প্রকারের? 2 প্রকার। পরিবেশের উপাদান কয় প্রকার? 2 প্রকার। যারা জন্মায় ও যাদের মৃত্যু আছে তাদের কি বলা হয়? সজীব উপাদান বলা হয়। তারপর রয়েছে এই যে অটোবোনাস কি? জার্মানির রাজপথ। জার্মানির রাজপথের নাম হলো কি? অটোবোনাস। তারপর রয়েছে হোমোসোপিয়ান মানুষের উদ্ভব ঘটে কোন যুগে? প্লাইস্টোনিস। এনভায়রনমেন্ট কথাটি অর্থ কি? বেষ্টন করে রাখা। এনভায়রনমেন্ট কথার অর্থ হলো বেষ্টন করে রাখা। আর এই যে এনভায়রনমেন্ট শব্দটি সেটা কোথা থেকে এসেছে? সেটা ফরাসি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বেষ্টন করে। তারপর অক্সফোর্ড ডিকশনারি কত খ্রিস্টাব্দে সংরক্ষণে পরিবেশকে বর্ণনা করেছে? 1992 খ্রিস্টাব্দে। পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত করা হয়েছিল 1977 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে জীবদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে? অভিযোজন বলা হয়। পরিবেশ বিষয়ক নিবন্ধন প্রকাশ করে আর্থস্ক্যান। পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয় উৎপাদন ক্ষমতার দ্বারা। মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলে? পরিবেশ বলে। মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা এই কোশ্চেন আনসারগুলি প্র্যাকটিস করে নিয়েছি। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে, ক্লাসটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল লাগবে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে কিনা। আর তাছাড়া তোমাদের যদি ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন ক্লাস হোক কিংবা অফলাইন ক্লাস হোক, সিলেবাসের অ্যাকর্ডিং খুব যত্ন সহকারে আমাদের এখানে ক্লাস করানো হয়, নোটস রয়েছে, মক টেস্ট নেওয়া হয়, অনলাইনও রয়েছে, অফলাইনও রয়েছে। তো তোমাদের যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসে অ্যাভেলেবেল রয়েছে, একদম সাবজেক্ট ওয়াইজ। প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট, কনসেপ্টের শেষে রয়েছে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে এসে দেখতে পারো। আর অনলাইন নিতে চাইলে অনলাইনও রয়েছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।